ভারতের ককরোচ পার্টি তো তাদের আন্দোলন প্রত্যাহার করে নিয়েছে, এটা তো পুরনো খবর। কিন্তু আসলে খবরের পিছনের খবর হলো এই ককরোচ পার্টি কিন্তু বস্তুত বাংলাদেশের তৌহিদি জনতার সাথে বিশ্বাসঘাতকতা করল। আমি একজন বাংলাদেশের মানুষ, অতএব আমি তো এই ককরোচ পার্টির এই বিশ্বাসঘাতকতাকে আমি তো স্বাভাবিকভাবে মেনে নিতে পারি না। আমাদের সাথে এইভাবে বিশ্বাসঘাতকতা করবে আর আমরা চুপ করে বসে থাকবো, তা তো হতেই পারে না। এই বিশ্বাসঘাতকতার শাস্তি তাদেরকে পেতেই হবে। ঘটনা কি? ঘটনা হচ্ছে ভারতে ককরোচ পার্টি ওই যে নিট পরীক্ষা, যেটা তো সবাই জানে যে প্রশ্নপত্র ফাঁস হয়েছিল এবং তারপরে এই আন্দোলন শুরু হয়েছিল। তো এর মধ্যেই কিন্তু নিট পরীক্ষার সেই প্রশ্নপত্র ফাঁসের পরীক্ষা বাতিল করে দিয়ে নতুন প্রশ্নপত্র তৈরি করে পরীক্ষা নিয়ে অলরেডি হয়েও গেছে, এবং যারা উত্তীর্ণ হয়েছে তারা কিন্তু আবার সেলিব্রেশনও করছে, সেগুলো আমরা দেখছি। তো এখন ককরোচ পার্টি তারা তো আন্দোলন শুরু করেছিল, যেটা দেখা যায় ককরোচ পার্টির যে নেতা ওই যে কি দ্বীপকে অভিজিৎ, সে আমেরিকাতে পড়াশোনা করতো বোস্টন ইউনিভার্সিটি থেকে মনে হয়, যে কি একটা সাবজেক্টে মাস্টার্স করে সে আমেরিকাতেই থাকতে পারতো, ভারতে চলে আসছে। আর একটা ছেলে কি দাস, ওই নাম ভুলে গেলাম, নামটা মনে রাখতে পারি না আসলে। কিন্তু যেটা দেখা যায় যে এদের যে কর্মকাণ্ড চালচলন সব বিদেশি নানা রকম সংগঠন এটা ওটার সাথে তারা জড়িত, যেটা থেকেই বস্তুত মানুষজন মনে করে যে এদের পিছনে ওই যে সেই ডিপ স্টেট, বিশেষ করে ওই কী জানি জর্জ সরোসের সেই কী জানি ওপেন সোসাইটির হাত আছে। আমি একটা ভিডিওতে অলরেডি কিন্তু বলেছিলাম যে ডিপ স্টেট তো ডাইরেক্টলি কোনো জায়গায় কোনো সংগঠনে টাকা দেয় না, ওদের আবার ডিপ স্টেটের পোষ্য সংগঠন আছে ওই আমেরিকাতে, এবং তার মধ্যে এক নম্বর হলো ওই যে জর্জ সরোসের ওপেন সোসাইটি। এ বস্তুত বিভিন্ন দেশে বিপুল পরিমাণে টাকা পয়সা দেয়, যেখানে নাকি ডিপ স্টেট মনে করে যে ওই সমস্ত দেশের সরকারদেরকে ফেলে দিতে হবে। এবং বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল ইত্যাদি ক্ষেত্রে আমরা এই জিনিসগুলো দেখছি। তো এই জায়গা থেকে উৎসাহিত হয়েই কিন্তু এই যে ভারতে ওই ডিপ স্টেটের এই খেলা শুরু হয়েছিল, এটা কিন্তু এখন বোঝা যায়। এবং একটা জিনিস আমি একটা অন্য ভিডিওতে বলছি যে এই ডিপ স্টেট অতীতে এত কিন্তু সক্রিয় ছিল না, এখন এরা খুব অ্যাডামেন্ট হয়ে যাচ্ছে, খুব অ্যাগ্রেসিভলি কাজ করছে। কারণ এই আমেরিকার যে মানে আমেরিকা তো এতদিন ধরে কয়েক শতক ধরে তারা একক আধিপত্য বিস্তার করেছিল। এখন এদেরকে চ্যালেঞ্জ জানাচ্ছে ব্রিক্স, আর ব্রিক্সের অন্যতম একটা প্রভাবশালী রাষ্ট্র হলো এই যে ভারত, তাই না? আর একটা রাষ্ট্রকে ওই রাশিয়া। তো রাশিয়াকে কিন্তু অলরেডি দুর্বল করে ফেলছে ওই যে ইউক্রেনের সাথে যুদ্ধ লাগিয়ে। চায়নাকে নানাভাবে চেষ্টা করছে কিন্তু পারছে না, চায়নাকে কিন্তু নানাভাবে চেষ্টা করছে কিন্তু পারছে না। বাট ওই ছোটো ছোটো যে দেশগুলো আছে সেগুলোকে তো দুর্বল করে ফেলছে, যেমন এই যে বাংলাদেশ, তারপরে নেপাল, শ্রীলঙ্কা সহ পৃথিবীর আরও বিভিন্ন দেশ আছে, খালি তো এটা না। তো এই ব্রিক্সের অন্যতম গুরুত্বপূর্ণ দেশ হলো এই যে ভারত। আমেরিকা কিন্তু সত্যি সত্যি ভয় পাচ্ছে যে ব্রিক্স যদি ঐক্যবদ্ধ হয়ে চ্যালেঞ্জ জানায় এবং ডলারকে যদি বাতিল করে দিয়ে তারা তাদের নিজস্ব কারেন্সি দিয়ে যদি ব্যবসা বাণিজ্য শুরু করে, তাহলে আমেরিকা কিন্তু একেবারে রাতারাতি ধপাস করে পড়ে যাবে। তো কেউ যখন একতরফা মাতবাড়ি করে, প্রতিপত্তি প্রভাব বিস্তার করে থাকে, আধিপত্য চালায়, সে কি ভাই তার ওই অবস্থান থেকে নিচে নামতে চায় নাকি? না, এগুলো মানুষের ক্ষেত্রেও সম্ভব না। যে রাজা হয় সে কখনো রাজা থেকে নামতে চায় না, যে মন্ত্রী হয়, প্রধানমন্ত্রী হয়, প্রেসিডেন্ট হয়, সে কিন্তু সেখান থেকে নামতে চায় না যদি না সুষ্ঠু কোনো সিস্টেম থাকে। অন্তত বাংলাদেশের ক্ষেত্রে তো আমরা এটাই দেখি, এবং আরও বিভিন্ন দেশের ক্ষেত্রেও কিন্তু আমরা এটা দেখি। তো আমেরিকা সারা পৃথিবীতে মাতবাড়ি করে, ওরা কি ওই অবস্থান থেকে সরতে চায় নাকি? না। তো যখন ওরা তাদের সামনে কোনো চ্যালেঞ্জ দেখবে, তখন ওই চ্যালেঞ্জকে ধুলায় ধূসরিত করে অথবা ভেঙে চুরে তছনছ করার জন্যে তারা তো আদা জল খেয়ে লাগবে, তাই না? যে বর্তমানে এই যে ইরানের উপরে আমেরিকা যে এই যে ব্যাপক হামলা চালাচ্ছে, এটাও কিন্তু ওই ব্রিক্স যাতে দুর্বল হয় ওটারই কিন্তু ইয়ে। আর ভারতের মতো দেশে তো আর ডাইরেক্টলি এসে এরকম মিলিটারি ইনভেনশন করতে পারে না,
কারণ ভারত তো অত্যন্ত সতর্ক সাবধানে চলে, তাই না? তবে এই ভারতের সাথে এই চায়নাকে যুদ্ধে লাগিয়ে দেওয়ার জন্য আমেরিকা কিন্তু চেষ্টা কম করে নাই, কিন্তু ইভেনচুয়ালি পারে নাই। অর্থাৎ চায়নাও বুঝছে যে খেলা তো আসলে আমাদেরকে দিয়ে যুদ্ধ লাগাতে চায় অন্যজন, যাতে আমরা দুর্বল হয়ে যাই। তো ভারত এবং চায়না এরা খুব সযতনে কিন্তু বিষয়টাকে এড়িয়ে গিয়ে তারা তাদের অস্তিত্ব রক্ষা করে আছে, তাই না? কিন্তু চায়নার ক্ষেত্রে যে সুবিধা আছে, সেখানে কেউ যদি দেশদ্রোহী কোনো কর্মকাণ্ডে লিপ্ত হয় তাহলে তাকে তো ধরে নিয়ে সোজা একেবারে ফায়ারিং স্কোয়াড, কারণ সেখানে তো গণতন্ত্র নেই। কিন্তু ভারতে তো আবার গণতন্ত্র আছে। ভারতের লোকজন, সরকার গর্ব করে তারা নাকি বিশ্বের সবচাইতে বড় গণতান্ত্রিক দেশ, তাই না? আর এই চান্সে ভারতের ক্ষতি করে, অর্থাৎ বিদেশি টাকা পয়সা পেয়ে ভারতেরই ক্ষতি করবে, এ ধরনের লোকজনের যেমন অভাব নাই, আবার স্বতঃস্ফূর্তভাবে ভারতের ক্ষতি করে ভারতকে ধ্বংস করে দেওয়ার জন্য একটা বিশেষ গোষ্ঠী তারা তো লেগেই আছে, তাই না? আর তার মধ্যে কিছু কিছু রাজনৈতিক দল আছে, তারাও ওই চিরকাল ক্ষমতায় থাকবে বলে তারা ভারত টিকে থাকলো নাকি গোল্লায় গেল এইটা তাদের মাথা ব্যথা না। তারা চিন্তা করে আমরা আমাদের জায়গাতে ক্ষমতায় থাকলাম কি না। তার মধ্যে এই পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি অন্যতম, আমাকে বলতেই হবে। তো এই হলো অবস্থা। ওই এই ককরোচ পার্টির যে আন্দোলন যেটা হচ্ছিল, সেটা তো আমরা বুঝলাম যে ঘটনাটা হলে কি। আর এটা কিন্তু ভারতের সাধারণ পাবলিক কতটা বুঝছে কে জানে, নিশ্চয়ই বুঝছে। তা না হলে তারা তো দেখলাম যে ব্যাপকভাবে ককরোচ পার্টির ওই জায়গায় গিয়ে সামিল হয়নি। আর ভারতের সরকারও বুঝছে যে ওইখানে গুলি বন্দুক দিলে যদি লোকজন কিছু মারা যায় তাহলে তো আন্দোলন আরও উপরে উঠে যাবে। ভারত সরকার অত্যন্ত সংযতভাবে, অত্যন্ত টেকনিক্যালি এটাকে দমন করছে। কিন্তু এত কিছুর পরে আসলে ঘটনাটা যেটা প্রথমে বলছিলাম, যেটা বাংলাদেশের মানুষের সাথে ককরোচ পার্টি যে গাদ্দারি করলো। কারণ বাংলাদেশের তৌহিদি জনতা তারা কিন্তু চায় ভারতের এই যে নরেন্দ্র মোদী যেন ক্ষমতা থেকে হটে যায়। একমাত্র এই নরেন্দ্র মোদী আধুনিক যুগে আমার কাছে এখনও কেন জানি মনে হয়, সেটা হলো যে এই মোমেন্টে যদি নরেন্দ্র মোদী এবং তার যে ক্যাবিনেটবর্গ আছে, এই লোকগুলো যদি বর্তমান মোমেন্টে ভারতে ক্ষমতায় না থাকতো, এই কংগ্রেসের মতো দল যদি ভারতে ক্ষমতায় থাকতো, আমার কেন জানি মনে হয় ভারতে এতদিনে টুকরা টুকরা হয়ে যেত। কারণ ওই ডিপ স্টেট এটাই তো করতে চাইতো, তাই না? এবং সেখানে এই কংগ্রেসের একেবারে তছনছ হয়ে যেত। অনেকে বলতে পারে যে না, ইন্দিরা গান্ধীর আমলে তখন তো কত কিছুই আমেরিকা বিরোধিতা করছে, হ্যান করছে, ত্যান করেছে। কিন্তু খেয়াল করতে হবে, তখনও তাদের ডিপ স্টেট কাজ করলেও তখন প্রবল প্রতিদ্বন্দ্বী সোভিয়েত ইউনিয়ন ছিল, মানে সোভিয়েত রাশিয়া ছিল। সোভিয়েত রাশিয়ার কারণে আমেরিকা তাদের ডিপ স্টেট দিয়ে একটু খেলাধুলা হালকা পাতলা করতো, কিন্তু বিপদ দেখলে সরে আসতো। আর বর্তমানে আমেরিকা তাদের ডিপ স্টেট দিয়ে একেবারে ওপেনলি খেলায়। দেখেন এই যে ভারতে এই যে ককরোচ পার্টির পিছনে যে ডিপ স্টেটের কাজকর্ম আছে, টাকা পয়সা আছে, এটা কিন্তু ভারত সরকার জানে, ভারতের গোয়েন্দা সংস্থা জানে, তাদের ওই যে অজিত ডোভাল এরা সবাই জানে, এমনকি রাজনৈতিক দলগুলোও জানে। চিন্তা করে দেখেন, তারপরে ডিপ স্টেট কিন্তু ওপেনলি খেলাচ্ছে, তাই না? এবং দেখেন ভারত এই ডিপ স্টেট বা আমেরিকার এগেনস্টে একটা টু শব্দ করতে পারছে না, পারছে? অর্থাৎ একেবারে ওপেনলি খেলাচ্ছে। এবং ভারতের মানে এখনও এতদূর মানে ক্ষমতা নাই যে ওই আমেরিকার রাষ্ট্রদূতকে ডেকে এনে বলবে যে আপনারা এগুলো কী শুরু করছেন দেখছেন। এখনও কিন্তু ভারত ওই লেভেলে পৌঁছাতে পারেনি। কিন্তু ওই যখন ওই ইন্দিরা গান্ধী যখন ক্ষমতায় ছিল, তখন সোভিয়েত রাশিয়া ছিল, তখন এইভাবে ওপেনলি এই ডিপ স্টেট খেলতে পারতো না। এখন পৃথিবীর প্রত্যেকটা দেশে প্রায়, মানে সামান্য কিছু দেশ বাদে প্রত্যেকটা দেশে আমেরিকা একেবারে ওপেনলি খেলায় তাদের ওই ডিপ স্টেট দিয়ে। হ্যাঁ, ডিপ স্টেট মানে কি, তারা তো ডিরেক্টলি এসে খেলায় না, ওই যে তাদের সংগঠন আছে, তাদের মাধ্যমে টাকা পয়সা দেয়। তো এখন কেউ যদি ধরেও যে এইটা কেন, তো আমেরিকা কিন্তু খুব ইজিলি বলবে, কারণ না আমরা তো এগুলো জানি না, আমরা তো এর পিছনে কিছু জানি না। হ্যাঁ, বলতে পারবে, কারণ তারা তো দেখেন যে ভারতে ওই যে এখন ওই যে যাতে করে এনজিওরা টাকা পয়সা পাইলে যাতে একেবারে নিখুঁত নির্ধারিতভাবে থাকে, সরকারকে জবাবদিহিতা যাতে করতে, এই ধরনের আইন সংশোধন করবেন, FCR নাকি জানি।
কিন্তু এতদিন এই যে হাজার হাজার কোটি টাকা এনজিওর মাধ্যমে আসছে, ভারতের মধ্যেই একটা গোষ্ঠী তৈরি করা, একটা ন্যারেটিভ তৈরি করা, যারা নাকি ভারতের বিরুদ্ধেই বস্তুত তাদের অবস্থান। ভারত কি টু শব্দ কিছু করতে পারছে তাদের এগেনস্টে? এখন আইন করে যখন এটা করতে চাচ্ছে, ডিভেস্টেড কিন্তু মরিয়া হয়ে গেছে, অ্যাগ্রেসিভ হয়ে গেছে। এখন দেখছে হায় হায় হায়, আমরা তো টাকা পাঠাতে পারবো না, তাহলে হবেটা কি? আমরা তো টাকা পাঠাতে পারবো না, তাহলে আমাদের খেলাধুলা কি সব বন্ধ হয়ে যাবে? এই জন্য অ্যাগ্রেসিভলি নরেন্দ্র মোদীকে ফেলে দেওয়ার জন্য বহুত চেষ্টা কিন্তু করছে। এবং এই যে ককরোচ পার্টি না, এটা ঠিক বাংলাদেশের মতো খেলাতে চাইছিল। প্রথমে বলছে শিক্ষামন্ত্রীর পদত্যাগ, তাই না? ওই বাংলাদেশেও কিন্তু ওই ককরোচ পার্টি, ওরা প্রথমে মনে হয় ওবায়দুল কাদের না কার জানি পদত্যাগ চাইছিল, হ্যাঁ ওই রকম কার জানি পদত্যাগ চাইছিল। তো এরপরে তো শেখ হাসিনার পদত্যাগ চাইলে, তাই না? তো এরাও কিন্তু ওই লেভেলে যাইতো, কিন্তু এদের প্রতি যে বিশাল জনসমর্থন সেটা তো ছিল না। মনে করেন যে 30-40-50 নিলে 1 লক্ষ লোক ওইখানে জড়ো হয়েছিল, তাই না? কিন্তু এটাকে ভারতের মতো বিশাল একটা দেশের সরকারকে ফেলে দেওয়ার মতো যথেষ্ট জনসংখ্যা নাকি না? আমি বারবার একটা কথা বলি, নরেন্দ্র মোদী খালি যদি ডাক দিত যে এই ভারতের অস্তিত্ব হুমকির সম্মুখীন, তোমরা যে যেখানে আসো দিল্লিতে চলে আসো, অন্তত 50 লাখ লোক যে হাজির হতো, ওই ককরোচ পার্টির একেবারে পিষে মেরে ফেলতো। কি ফেলতো না, এটা কি করতে পারতো না? পারতো, কিন্তু এটা করেনি এই কারণে তাহলে আরও জটিলতা বাড়তো, অনেক লোক মারা যেত, এটা নিয়ে অনেক এটা ওটা হতো। তাহলে ভারত এখন আইন করে যে ফরেন ডোনেশনটা যাতে ভারতে ঢুকতে না পারে এই চেষ্টা করতেছে, তাই না? তার দরকার এখন সংসদ চালু করে অ্যাজ সুন অ্যাজ পসিবল আইনগুলো পাস করে তারপরে শক্ত হাতে এটা ধরবে, তাই তো? এবং ওই ককরোচ পার্টির যে ছেলেফেলেগুলো, ওরা তো ইভেনচুয়ালি ইয়াং, তাই না? ওরাও যে তাদের দেশকে ভালোবাসে না তা তো না। হতে পারে তারা মনে করেন যে ডিপ স্টেটের টাকার কাছে আপাতত কিছুটা হয়তো দুর্বল হয়ে গেছিল, কিন্তু ইভেনচুয়ালি তাদের মধ্যেও তো দেশের প্রতি ভালোবাসা আছে। তারা হয়তো বুঝছে আসলেই তো আমরা কাদের পক্ষে খেলতেছি, আমরা তো আমাদের দেশ ধ্বংস করে দেওয়ার হয়তো দোরগোড়া চলে গেছে। এইগুলা বুঝছে বলেই কিন্তু ওরা যখনই এই ভারত সরকার যে দাবি দাওয়াগুলো দিয়েছে না, মানে এই ককরোচ পার্টি যে দাবি দাওয়াগুলো দিয়েছে না, ভারত সরকার যখন মেনে নিয়েছে, ওরা কিন্তু আর নতুন শর্ত উল্লেখ করে ভেগে যায় নাই। বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু বিষয়টা সেরকম ছিল না। আপনারা যদি দেখেন, এর কারণ হচ্ছে বাংলাদেশের এই পোলা পাইন্ডা লোকজন যারাই দেখেন, আমি বারবার বলি, এদের তো দেশপ্রেম নাই তো। একজন মুসলমান যখন ইসলাম ধর্মে উদ্বুদ্ধ হয়, তখন তার প্রেম হয় আরবের প্রতি, নট তার নিজ দেশের প্রতি। সুজলা সুফলা শস্য শ্যামলা দেশ তার ভালো লাগে না, তার ভালো লাগে আরবের মরুভূমি, মরুদ্যান, খেজুর গাছ, দুম্বা, উট, এইগুলা। তো ভারতের ওই দ্বীপকে অথবা যে কি দাস, যারা ওই যে ককরোচ পার্টির নেতা, তাই না, ওরা তো মুসলমান না। ইভেনচুয়ালি দে লাভ দেয়ার কান্ট্রি। তারা অবশেষে টের পেয়েছে যে যাই হোক তাই হোক, দেশের তো সর্বনাশ করা যাবে না। এই জন্যে কিন্তু দাবি দেওয়া মেনে নেওয়ার পরপরই ওরা আন্দোলন কি প্রত্যাহার করে নিয়েছে। এটাই দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য পিপল অব নন মুসলিম অ্যান্ড দ্য পিপল অব মুসলিম। আপনাকে বুঝতে হবে। তবে ওই নেপাল আর শ্রীলঙ্কার ক্ষেত্রে বিষয়টা একটু ভিন্ন। হয়তো অনেকে বলবে সেখানকার লোকজন তো মুসলমান না, তো সেখানে পতন ঘটলো কেন? ভাই দেশ দুটি এত ছোট যে ওখানে কিছু লোকরে ম্যানেজ করে একটা হট্টগোল পাকালে সরকার এমনিই ভেঙে যাবে, তাই না? বাংলাদেশ তো শ্রীলঙ্কা বা নেপালের মতো অত ছোট না। যাই হোক, আমার মূল বক্তব্য হলো এই যে ককরোচ পার্টি আন্দোলন ছেড়ে চলে গেল, এইটা বাংলাদেশের তৌহিদি জনতার পিঠে ছুরি মারল, বিশ্বাসঘাতকতা করলো। বাংলাদেশের একজন মানুষ হিসেবে আমি তো এটা মেনে নিতে পারি না। এদের পরবর্তী ধাপে দাবি করা উচিত ছিল নরেন্দ্র মোদীর ফাঁসি না, নরেন্দ্র মোদীর পদত্যাগ চাইতে, না, এটা করা উচিত ছিল না, সেটা করে নাই। তাহলে বাংলাদেশের মানুষের প্রতি এরা কি বিশ্বাসঘাতকতা করলো না? বাংলাদেশের মানুষ তো এটাই চাইছিল। শুনছি ওদের খাদ্য খাবারের জন্য নাকি বাংলাদেশি বংশোদ্ভূত লোক ওই যে দুবাই, কাতার অথবা লন্ডন, আমেরিকা, কানাডায় যারা আছে তারা নাকি টাকা পয়সা দিয়েছে। আমি শুনছি দিতে পারে, বিশেষ করে ব্রিটেন থেকে টাকা পয়সা আসতে পারে। ওখানে তো প্রচুর পরিমাণে জামাত ইসলামের লোকজন আছে, আমেরিকাতেও, তোরা টাকা দিতে পারে। তো এখন এই যে বিশ্বাসঘাতকতা আমাদের সাথে ককরোচ পার্টি করলো, এর জন্য এখন আমি কি করব বলেন তো? এদের বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া যায় আমি আসলে ভেবে পাচ্ছি না। আচ্ছা ভাবি, পরে এ বিষয়ে যদি কোনো সমাধান পাই জানাবো। ধন্যবাদ।